সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো গত পর্বে আমি দেখিয়েছি যে কীভাবে H1 থেকে H3 H6 পর্যন্ত আনা যায়, এবং আজকে হচ্ছে পার্ট 4। সো আমি কিন্তু এই ভিডিওর প্রতিটা ডিসক্রিপশনে প্রতিদিনের যে কাজের যে ফাইলটা আমি কিন্তু জিপ আকারে এখানে কনভার্ট করে রাখতেছি। এইখান থেকে আমি আপলোড করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। আপনারা ওইখান থেকে আমার কাজের বা এই কাজের যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করতেছি সেগুলো আপনারা নিয়েও আপনি কাজ করতে পারেন বা ট্রাই করতে পারেন যে আমি যেভাবে কাজ করেছি আপনি সেভাবে করতে পারেন। সো ওকে, তো আজকে আমি দেখাবো ট্যাগের পরিচিতি সম্পর্কে। তো এখানে কিছু ট্যাগ আমি রেখে দিয়েছি। আমি চিন্তা করে দেখলাম যে এই ট্যাগগুলো নিয়ে আমি ডিজাইনিংয়ের কাজগুলো করব। সো আপনার যদি এই ট্যাগগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়, তাহলে ওয়েবসাইট তৈরি করার সময় এই ট্যাগগুলো আপনাদের দেখার সঙ্গে সঙ্গে খুব ব্রেন ক্যাচ করতে পারবে। সো যদি কোনো ট্যাগ দ্রুত ব্রেন ক্যাচ করতে পারে, ব্রেন যদি আপনার এখান থেকে খুব ভালোভাবে নিতে পারে, আপনার কাজের কাজ শেখার আগ্রহটা আরও বাড়িয়ে দিবে। তো আমি চিন্তা করে দেখলাম যে এই ট্যাগগুলো সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিই। আর এই ট্যাগের যে আপনার যে শেয়ার ফাইলটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই ট্যাগের যে কী কাজ আপনারা এখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন, এগুলো মুখস্থ রেখে দেবেন, হালকা একটু একবার একটু হালকা একটু পড়বেন জিনিসটা, যে এটা বডির কাজ কী, এর কাজ কী। সো আমি একটু আলোচনা করতেছি যে ডক টাইপের কাজ কী। প্রথমে শুরু করি। সো ডক টাইপ হচ্ছে HTML ডকুমেন্ট ফাইল নির্ধারণ করার জন্য। আমি অলরেডি ভিডিওতে বলেছি, প্রথম ভিডিওতে, যে HTML এর যে ফাইল, HTML ডক টাইপ HTML5 এর একটা ভার্সন। HTML3 আছে, 4 আছে, 5 আছে। বর্তমানে লেটেস্ট HTML ভার্সন হচ্ছে 5। তো এইটি নির্ধারণ করার জন্য করা হয় হচ্ছে HTML5 নির্ধারণ করার জন্য বলা হয় ডক টাইপ। সো HTML ডকুমেন্ট নির্ধারণ করা যায় এটা দিয়ে। তারপর হচ্ছে HTML হচ্ছে এই যে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি তার প্রধান মানে মাথা। HTML হচ্ছে প্রধান মানে হচ্ছে একদম প্রধান ট্যাগ। তারপর হচ্ছে হেড, দেখতে পাচ্ছি হেড। সো হেডটার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে হেড শুধুমাত্র এইটুকু জায়গা নিয়ে বসে আছে। এইটুকু জায়গার মধ্যে কী আছে? টাইটেল আছে। সো হেড এইটুকু নিয়ে কন্ট্রোল করে। তো হেডের মধ্যে মেটা থাকে, হেডের মধ্যে বিভিন্ন CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করা যায়। ম্যাক্সিমাম আমরা CSS ফাইল এখানে অ্যাড করে থাকি, সব হেডের মধ্যে অ্যাড করতে হয়। তো হেডের কাজ এখানে এই জায়গায় এইখানে করতে হবে। তারপর হচ্ছে টাইটেলটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো, আমাদের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে freelancerfoysal.com। হ্যাঁ, এটা একটা আমার টাইটেল। এখানে এরকমও থাকতে পারে, আপনি ফ্রিল্যান্সার ফয়সাল এখানে দেখতে পাচ্ছেন, টাইটেল আমি এখানে দিয়েছি। এই যে টাইটেলে ফ্রিল্যান্সার ফয়সাল দিয়েছি। সো ফ্রিল্যান্সার ফয়সাল এখানে টাইটেল চলে এসছে। তারপর দেওয়া আছে বডির মধ্যে, বডি বলতে বোঝানো হচ্ছে একটি ওয়েবসাইটে যত লেখা থাকে, এই সব লেখার হিসাব, সব লেখার যত কন্টেন্ট সব হচ্ছে এই বডির মধ্যেই থাকবে। তারপর হচ্ছে কমেন্ট আউট করার জন্য লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা এক্সক্লেমেটর সাইন, তারপরে ব্র্যাকেট, হাইফেন, তারপর 4টা হাইফেন দিয়ে আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সেটা আমি অলরেডি এখানে তৈরি করে রেখেছি। দেখুন, আমি H1 লিখেছি, দিস ইজ H1, দিস ইজ H2। তো এইটা মানে হচ্ছে কমেন্ট আউট করা। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, একটি ওয়েবসাইট প্রফেশনাল কখন হয়? যখন একটি ওয়েবসাইটের মধ্যে প্রচুর পরিমাণে কমেন্ট আউট করা থাকে, এবং কমেন্ট আউট করা থাকলে আপনি থিম ফরেস্টের ওয়েবসাইটগুলো অ্যাপ্রুভ করতে পারবেন। তো আদারওয়াইজ আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছিলেন কিন্তু থিম ফরেস্ট অ্যাপ্রুভ নিচ্ছে না। কারণ হচ্ছে, প্রথম কারণ থাকতে হবে, আপনারা দেখবো যে আপনাদের ওয়েবসাইটে কমেন্ট আউট করা আছে কিনা। তো এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্র্যাকটিস করার সময় এইটিও প্র্যাকটিস করবেন। এটি আসলে একটা গুড প্র্যাকটিস, কমেন্ট আউট করা। তো এইটির কাজটা কি? এটি হচ্ছে যখন আমরা এটি লাইভ দেখব আমাদের ওয়েবসাইটে। সো দেখতে পাচ্ছি যে আমরা H1 লিখেছি, আমাদের এখানে রিফ্রেশ করি, কিন্তু দেখতেছি যে আমাদের এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে না। তো এটা কেন করতেছে না? এটা হচ্ছে কমেন্ট করে রেখেছি। পরবর্তীতে যদি আমাদের এই ওয়েবসাইটটিতে, আমরা এই কোডটিতে যখন আমরা আবার কোনো কারণে আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে বা কোনো কিছু চেঞ্জ করতে হবে, যদি এই কোডটিতে আবার আসি, যদি দেখি যে আমাদের এই কোডগুলো হিজিবিজি লেখা, আমার আসলে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমার নিজের কোড নিজে পড়তে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। সো তখন কী করতে পারি, যে আমরা এই যে ট্যাগগুলো উপরে, আমরা এই যে ট্যাগগুলোর উপরে একটা কমেন্ট আউট করে রাখতে পারি যে এইটা হচ্ছে এই কাজ করতেছে, এটা এখানে শুরু হচ্ছে, এটা এখানে শেষ হয়েছে। তাহলে আমরা কিন্তু পরবর্তীতে যখন কোড ওপেন করবো, তখন সিম্পলি দেখলে বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা এইটার কাজ এখানে, এইটার কাজ এখানে। সো ওকে,
তারপর হচ্ছে এ ট্যাগ। এ মানে হচ্ছে লিঙ্ক আপ করা। কোনো ওয়েবসাইট আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইট দেখতে পারি বা ফেসবুকে দেখতে পারি যে কোথাও একটা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে, অন্য একটা সাইটে চলে যাবে। সেটি হচ্ছে সেই এ ট্যাগের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকে। তো এখানে যদি ক্লিক করি, অর্থাৎ ধর এইটি হচ্ছে একটা ট্যাগ, এইটা বাটন, এই বাটনের মধ্যে এ ট্যাগ ব্যবহার করা হয়েছে। এখানে যদি ক্লিক করি আমাকে নিয়ে যাবে অন্য একটা পেজে। তো এটা দেখার জন্য আপনাদের সিম্পলি দেখিয়ে দিই, যেখানে হায়ার মি অথবা এখানে ফাইবার, এখানে আপওয়ার্ক, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে রিড মোরে ক্লিক করি কোথায় যাবে, এখানে ক্লিক করে যদি করি দেখতে পাচ্ছি অন্য একটা পেজে নিয়ে চলে গেছে, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা পেজ, এখানে চলে এসছে। তো এইটি হচ্ছে এ ট্যাগ। তারপর স্ট্রং হচ্ছে লেখা মোটা করার জন্য বা বোল্ড করার জন্য। একটি লেখা আমরা ওয়েবসাইটে দেখতে পারি যে এটা একটা লেখা, এই লেখাটা কিন্তু মোটা করা, বা এটা এই ওয়ান দিয়ে করা, কিন্তু আমি মোটাতে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা লেখা একটা পাতলা করা, একটা মোটা করা। তখন এটা হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়ে কিন্তু আমরা মোটা করতে পারি, অথবা সিএসএস দিয়েও মোটা করতে পারি, বা ফ্রন্ট উইড বাড়িয়ে দিয়ে মোটা করতে পারি, বা বোল্ড, মোটা মানে বোল্ড। তারপর H1 থেকে H6 বিভিন্ন সাইজে হেডিং দেওয়ার জন্য। আমি অলরেডি পাঠিয়ে বলেছি H1 থেকে H6, তার জন্য এখানে বিস্তারিত বলতেছি না। তারপর হচ্ছে পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকে, এটাও অলরেডি বলেছি, তারপরে একটা আপনাকে বলিয়ে রাখি যে পি ট্যাগের মধ্যে যত লেখা আছে সেই লেখাগুলো হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ বলা হয়, পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। তারপরে দেখতে পাচ্ছি আমি অলরেডি বলেছি, আরেকবার এখানে লেখা হয়েছে। তো এখানে বিগের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি স্ট্রং ট্যাগ দিয়ে আমরা ওয়েবসাইটের লেখাগুলো বোল্ড করতে পারি। অলরেডি তো বলেছি, সরি, আমি আরেকবার এখানে বলে ফেলতেছিলাম। তারপর ব্লক কোড হচ্ছে একটা ওয়েবসাইটে অনেক সময় দেখতে পারি যে লেখা থাকে, বিভিন্ন উক্তি দেওয়া থাকে, তারপরে হচ্ছে ফিডব্যাক দেওয়া থাকে। ফিডব্যাকের আশেপাশে আমরা দেখতে পারি যে প্রথমে এবং শেষে দুটো কমা কোড দেওয়া থাকে, বিভিন্ন কোড। আমি জাস্ট আপনাকে একটু আপনি প্র্যাকটিক্যালে দেখা, কারণ এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালে দেখা। আচ্ছা, কোড ইমেজ লিখে আমরা যদি গুগলে সার্চ করি দেখতে পাচ্ছি এই যে কমা কোটেশন দেখতে পাচ্ছি প্রথমে শেষে, এটা হচ্ছে ব্লক কোড। এইটি কাজ হচ্ছে আমরা ব্লক কোড দিয়ে করতে পারবো। তারপরে বিআর হচ্ছে লাইন ব্রেক করে, একটা লাইন থেকে আরেকটা লাইনে চলে যাওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করি। তার মানে দেখা যাচ্ছে যে এই একটি লাইন রয়েছে, এই লাইনে আমি আর কোনো কিছু রাখতে চাচ্ছি না। তো কী হবে, বিআর ট্যাগ ব্যবহার করলে আমার এই লাইন থেকে যত কন্টেন্ট আছে, যেখানে বিআর ট্যাগ আমি দিব, তারপর লেখাগুলো নিজে শো করবে, তারপরে কন্টেন্টগুলো তার নিচে শো করবে। এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। বাটন হচ্ছে বাটন আনার জন্য। বাটনটা হচ্ছে, ধরুন এটি হচ্ছে একটা বাটন, এই জিনিসটা আনার জন্য এখানে কালার দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, এখানে আইকন দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ কিন্তু একটা বাটনের মধ্যে আনা হয়েছে। ক্যাপশন হচ্ছে, আমরা একটা ক্যাপশন এখানে দেখেছি, এটা হচ্ছে ক্যাপশন। এটা হেডিং, এটা ক্যাপশন বলা যায়। তারপর ইনপুট হচ্ছে আমরা ফর্ম আনার জন্য। আমি দেখিয়ে দিই যে আমরা যখন কন্ট্রাক্টে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ফর্ম, যেখানে দেওয়া আছে ইন্টারভিউ নেম, ইন্টারভিউ ইমেইল, ইন্টারভিউ ফোন নাম্বার এবং মেসেজ। ওকে, তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের যে ট্যাগটা নিতে হয় সেটা হচ্ছে ফর্ম। আমরা যেরকম আমরা এখানে বাটন ট্যাগ নিই, এটা ক্যাপশন নেই বা বিআর ট্যাগ নিই, একটা ট্যাগ নিয়ে কোনো একটা কাজ অ্যাক্টিভিটি আমাদের মধ্যে করতে হয়। তো আমাদের একটা ফর্ম নিতে হলে ইনপুট আমাদের নিতে হবে। ইনপুট নিতে হবে, সরি, এটা একটু ভুল বলে ফেলেছি। ইনপুট নিতে হবে বলতে কি, আমাদের ফর্মের মধ্যে যে ফিল্ডগুলো থাকে, এইটি একটা ফিল্ড, একটা ফিল্ড, একটা ফিল্ড, একটা ফিল্ড, এবং এই ফিল্ড আনার জন্য আমরা ইনপুট ব্যবহার করে থাকি, এই ফিল্ড আনার জন্য ইনপুট ব্যবহার করে থাকি। এবং এই যে মেসেজের ফিল্ড, শুধুমাত্র মেসেজের ক্ষেত্রে যে ফিল্ডটি আনা হয় সেটা হচ্ছে টেক্সট এরিয়া ব্যবহার করা হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো ইনপুট হচ্ছে ফর্মের মধ্যে ব্যবহার করা হয়। তো ফর্মটা হচ্ছে, আমি এখানে অলরেডি তৈরি করেছি যে ফর্ম একটি মাস্টার ট্যাগ আপনার, সেটা হচ্ছে কন্ট্রাক্টের জন্য, মানে হচ্ছে কন্ট্রাক্ট ফর্মের জন্য ফর্ম ব্যবহার করতে হয়। তারপরে প্রতিটা ফিল্ড মানে এই ফিল্ডের জন্য যেটি করে ইনপুট নিতে হয়, সেটি হচ্ছে ইনপুট। ওকে, তারপরে যেটি আছে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ABBR মানে অ্যাব্রিভিয়েশন দেওয়ার জন্য। একটা লেখার উপরে একটা ছোট্ট করে ধরুন আমি অলরেডি একটা দেখিয়েছি ভিডিওতে, আমরা যখন এইটা একটা অ্যাব্রিভিয়েশন। সো এখানে যদি আমরা মাউস হোভার করি দেখতে পাচ্ছি একটা লেখা শো করতেছে, এই যে লেখা শো করতেছে এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের মধ্যে পড়ে। তো আমরা পরেরটা চলে যাই, টেবিল। আমরা যে লেখাগুলো দেখতেছি যে এখানে এটা বক্স আকারে দেওয়া আছে, এটি হচ্ছে টেবিল। টেবিল হচ্ছে টেবিল, এটা হচ্ছে টিআর মানে টেবিল রো, এটা একটা রো।
হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি একটা লাইন, এটা হচ্ছে একটা রো। এই রো আনার জন্য টিআর ব্যবহার করা হয়। টি মানে টেবিল ডাটা। রো এর মধ্যে টেবিল ডাটা নিতে হয়, আগে টেবিল, তারপর টিডি, তারপর টিআর, তারপর টেবিল ডাটা। এভাবে আমরা টেবিলের কলাম নেওয়ার জন্য লিখেছি, তবে এটা হচ্ছে টেবিলের ডাটা, মানে টেবিলের মধ্যে যে কন্টেন্টগুলো লেখা থাকে সেটি হচ্ছে টিডি দিয়ে লেখা হয়। তারপর ইমেজ হচ্ছে ছবি আনার জন্য। আমরা একটি ওয়েবসাইটে অনেক ছবি দেখতে পারি, ছবিগুলো আনা হয় ইমেজ ট্যাগ দিয়ে। ডেল হচ্ছে কোনো লেখা কেটে দেওয়ার জন্য। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি যে একটা ওয়েবসাইট লেখা থাকে যে এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 1000 টাকা, কিন্তু ওইটা কেটে দিয়ে দেওয়া থাকে যে এটার মূল্য এখন 800 টাকা। এটি হচ্ছে ডেল দিয়ে ব্যবহার করা হয়। ডিআইআর মানে ডিরেক্টরি লিস্ট আনার জন্য। তারপর হচ্ছে ডিভ হচ্ছে একটা ওয়েবসাইট সেকশন তৈরি করার জন্য। ডিআইভি আমরা একটা ওয়েবসাইটে অনেকবার ব্যবহার করব, দেখতে পারবেন যে এটার কার্যকারিতা কতটা গুরুত্বপূর্ণ। তারপর ইএম লেখা বোল্ড করার জন্য, মানে লেখা বোল্ড মানে হচ্ছে এই লেখাটা ধরুন এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু বোল্ড নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করলে লেখাটা কিন্তু দেখতে হচ্ছে মোটা হয়ে গেছে। এটা হচ্ছে ইএম এর কাজ। এটা আমরা স্ট্রং টাইপ ব্যবহার করতে পারি। এটা আমরা সিএসএস দিয়ে ফন্ট ওয়েট পাঠিয়েও করতে পারি। ফর্ম অলরেডি বলেছি। ফিল্ড সেট একটি ফর্ম এর রিলেটেড এলিমেন্টগুলো ডিফাইন করে। তারপর এইচআর হচ্ছে একটা লাইন আনার জন্য। এই একটা লেখা দেখতে পাচ্ছি, এই লেখার নিচে যদি ইচ্ছা হয় যে আমি এখানে একটা নিচের দাগ দেবো, হ্যাঁ, তো দাগ দেওয়ার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করলে নিচে একটা দাগ চলে আসবে। তারপর হচ্ছে আই হচ্ছে ইটালিক। একটি লেখা আমরা যখন ব্যাখ্যা করতে চাই, আমরা অলরেডি জানি যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা ব্যবহার করেছি, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু সোজা হয়ে গেছে। আর যদি আমরা HTML ভাষায় যদি আই লিখি, লেখাটা ঠিক এরকম বাঁকা হয়ে যাবে। আইফ্রেম আনার জন্য মানে প্রধান হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে ভিডিও দেখতে পারি বা দেখি, সেই ভিডিওগুলো আনার জন্য আইফ্রেম ব্যবহার করা হয়। তারপরে আরও দু একটা এখানে রয়েছে ইউএলএলআই আমি এটি লিখি নাই, মাত্র মনে পড়েছে। ইউএলএলআই কাজটা হচ্ছে, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিই। ইউএলএ কাজটা হচ্ছে অর্ডার লিস্ট, আর আরেকটা আছে ওএল, এটা আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট। এটি যখন আমরা একটা ওয়েবসাইটে ইউএলএলআইয়ের কাজটা করা যায় হচ্ছে মেনুতে আমরা যখন হোম, সার্ভিস ব্লক, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, তারপর নিচে যে মেনুগুলো দেখতে পারি, যে সার্ভিসের নিচে এই যে মেনুগুলো, এই মেনুগুলো আনার জন্য ইউএলএলআই ব্যবহার করা হয় যে কোনো একটি। তো আমরা ইউএলএলআইয়ের কাজ শিখবো পরবর্তীতে। তো আমরা দেখে রাখলাম যে ইউএলএর কাজটা কী। তারপরে এলআই হচ্ছে আমরা যে লিস্টগুলো দেখতে পারি। ইউএল জিনিসটা আমি এবার একটু আপনাদের হালকা করে একটু বলে দিচ্ছি যে ইউএল জিনিসটা কি। ইউএল হচ্ছে যে ইউএল অথবা ওয়েল, হ্যাঁ, এটার কাজ হচ্ছে সম্পূর্ণ এই যে মেনুটা, এই মেনুটাকে কন্ট্রোল করবে ইউএল দিয়ে। এবং এলআই হচ্ছে লিস্ট মানে হচ্ছে এই সম্পূর্ণ ইউএলের মধ্যে যে কয়টি লিস্ট থাকবে, যে কয়টি আইটেম থাকবে, একটা আইটেম, প্রত্যেকটাকে লিস্ট আকার ধরা হবে। এলআই দিয়ে ধরা হবে যে এটা এলআই হোম, এলআই সার্ভিস, এলআই ব্লক, ঠিক আছে। এইভাবে হচ্ছে লিস্ট করা হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটুকু, এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার টাটা, বাই বাই।